হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 9 অনুশীলনী 2.4 এর 1 নম্বর থেকে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত সম্পূর্ণ সমাধান করব। আজকের এই পার্টে আমরা 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত সমাধান করব এবং তারপরের পার্টে অর্থাৎ পার্ট 2 তে আমরা 5 নম্বর এবং 6 নম্বর বাকি যে দুটো প্রশ্ন থেকেছে সেই দুটো প্রশ্নকে সমাধান করব। তো পার্ট 2টা দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে জয়েন করে নিতে পারো এবং আজকের এই ভিডিওটার পার্ট 1টা তোমরা ভালোভাবে দেখে নাও। তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে শুরু করে নিই, অর্থাৎ অনুশীলনী 2.4টা আমরা শুরু করে নিই। তো বন্ধুরা, এখন আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করে নেই। 1 নম্বর প্রশ্নটি আমাদের কাছে দেওয়া আছে, নিচের কোনগুলো বহুপদ রাশির একটা উৎপাদক x+1 হবে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পারছো আমাদের কাছে রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4 এর 4টা বহুপদ রাশি আছে। তো আমি এক্সাম্পল হিসাবে রোমান 1 যেটা নিচ্ছি। রোমান 1 এ আমাদের কাছে দেওয়া আছে x³ + x² + x+1, এটা একটা বহুপদ রাশি দেওয়া আছে। এখানে আমাদের প্রশ্নে বলেছে এই যেটা বহুপদ রাশি আমাদের কাছে দেওয়া আছে, এই বহুপদ রাশির একটা উৎপাদক x+1 হবে কি হবে না সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো এই যে বহুপদ রাশি আছে, এই বহুপদ রাশির একটা উৎপাদক x+1 হবে কি হবে না সেটা আমরা কিভাবে বলবো, এটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা এক কাজ করি, প্রথমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই উৎপাদক মানে কি। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, এই ছয়টাকে আমি কোন কোন সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। যে সংখ্যা দিয়ে এই ছয়টাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো সেই সব সংখ্যা হবে ছয়ের উৎপাদক। অর্থাৎ ছয়কে আমি 1 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, ছয়কে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, ছয়কে 3 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, ছয়কে 6 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো। অর্থাৎ 1, 2, 3 এবং 6 হবে ছয়ের উৎপাদক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা লক্ষ্য করতে হবে যে যখন আমরা একটা সংখ্যাকে অর্থাৎ 6কে তার যখন উৎপাদক দিয়ে ভাগ করব, মনে করো 6কে তার একটা উৎপাদক 3 দিয়ে যখন আমরা ভাগ করব, তখন তার ভাগশেষ বা অবশিষ্ট যেটা সেটা আমরা 0 পাবো। এ কথা আমাদের লক্ষ্য করতে হবে। আমি কি বললাম, আমরা যখন একটা সংখ্যাকে তার উৎপাদক যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব তখন ভাগশেষ বা অবশিষ্ট 0 পাবো। কিন্তু এছাড়া একটা সংখ্যার, মনে করো 6 একটা সংখ্যা, এর যেটা উৎপাদক নয় যেটা সংখ্যা সেটা দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষটা 0 পাবো না। অর্থাৎ 6 একটা উৎপাদক নয়, আমরা জানি 4 হলো 6 উৎপাদক নয়, 4 দিয়ে 6কে ভাগ করতে পারি না সম্পূর্ণরূপে, তখন আমরা ভাগশেষ যেটা সেটা 0 পাবো না, সেটা 2 পাবো। অর্থাৎ একথা থেকে আমরা একথা বুঝলাম যে যখন একটা সংখ্যাকে তার উৎপাদক দিয়ে ভাগ করি তখন ভাগশেষ যেটা সেটা আমরা 0 পাই, একথা আমরা বুঝলাম। তো এখন আমরা এই প্রশ্নটাকে কিভাবে সমাধান করতে পারবো। তো এখানে আমাদের কাছে যেহেতু বহুপদ রাশি যেটা সেটা দিয়েছে, কি বহুপদ রাশিটা দিয়েছে আমাদের কাছে x³ + x² + x+1, এই বহুপদ রাশি দিয়েছে এবং এই বহুপদ রাশির একটা উৎপাদক x+1 হবে কি হবে না সেটা আমাদেরকে বলতে বলেছে। তাহলে যদি আমরা এই তার উৎপাদক অর্থাৎ x+1 দিয়ে এই বহুপদ রাশিকে ভাগ করার পর দেখব ভাগশেষ যেটা সেটা 0 আসছে কি না আসছে। যদি আমাদের 0 এসে যায় তখন বলবো আমরা এটার একটা উৎপাদক x+1 হবে, এবং যদি 0 না আসে তাহলে আমরা বলবো এই বহুপদ রাশির একটা উৎপাদক x+1 হবে না। কেন 0 আসলে আমরা এটার উৎপাদক বলবো? কেননা যখন আমরা একটা সংখ্যাকে তার উৎপাদক দিয়ে যখন ভাগ করি তখন ভাগশেষটা 0 পাই, এবং একটা সংখ্যাকে তার যখন উৎপাদক নয় এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করি তখন আমরা ভাগশেষটা 0 পাই না। সুতরাং এখান থেকে দেখবো আমরা যদি 0 পেয়ে যাই তাহলে বলবো আমাদের উৎপাদক হয়ে যাবে, এবং যদি 0 না পাই তাহলে বলবো আমাদের উৎপাদক হবে না। ঠিক আছে, আমি আশা করবো বন্ধুরা তোমরা প্রশ্নটিতে আমাদের কি বলেছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এখন তোমরা রোমান 1 প্রশ্নটাকে দুইটা ভাবে সমাধান করতে পারো। প্রথমত তোমরা কি করতে পারো, এই x+1 দিয়ে তোমরা এই x³ + x² +
+1 এই যেটা রাশি আছে এটাকে ভাগ করে দেখতে পারো ভাগশেষটা কি শূন্য আসছে কি না আসছে সেটা তোমরা দেখতে পারো, এরকমভাবে একভাবে সমাধান করতে পারো। কিন্তু এরকমভাবে অর্থাৎ x+1 দিয়ে এই পুরোটাকে ভাগ করে দীর্ঘ ভাগ প্রক্রিয়াটা যদি তোমরা অবলম্বন করো তাহলে এটাতে অনেক সময় লেগে যাবে এবং তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে আরও একটা পদ্ধতিতে আমি সহজ একটা পদ্ধতিতে তোমাদেরকে এই প্রশ্নটাকে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা কি করে নেই, এই যেটা আছে x³ + x² + x+1 যেটা সেটাকে আমরা p(x) ধরে নিই, এটাকে আমরা p(x) ধরে নিই। অর্থাৎ আমরা p(x) ধরে নেব x³ + x² + x+1 এটাকে আমরা p(x) ধরে নিই এবং আরেকটাকে g(x) ধরে নিই। অর্থাৎ এই x+1 যেটা আমাদের উৎপাদক হবে কি না হবে সেটাকে আমরা কি করে নেব, g(x) ধরে নেব। এটাকে প্রথমে তোমরা সোজাসুজি ধরে নেবে। তারপর তোমরা কি করবে, এখানে g(x) এর শূন্যটা বের করবে। অর্থাৎ এখান থেকে আমরা এরকমভাবে তোমরা লিখবে বা x+1 এর শূন্যটা এরকমভাবেও লিখতে পারো। প্রথমে তোমরা x+1 এর শূন্য লিখবে এরকম। অর্থাৎ এখানে প্রথমে x+1 এর শূন্যটা বের করতে হবে। অর্থাৎ একথার মানে হলো x+1 তোমাদেরকে 0 লিখতে হবে। এখান থেকে x এর একটা ভ্যালু বের করে নিতে হবে। এখান থেকে x আমরা বলতে পারি -1 হয়ে যাবে। কেন -1 হবে, এখানে +1 আছে তো এটা যখন এদিক থেকে ওদিকে যাবে তখন -1 হবে। অর্থাৎ x -1 হয়ে আসলো। তো প্রথম প্রসেসটা কি করলাম বন্ধুরা, এখানে আমাদের এই যে x+1 যেটা অর্থাৎ যেটা আমাদের উৎপাদক হবে কি না হবে বলেছে সেটা =0 ধরে নিলাম। সেটা =0 ধরার পর এখানে আমরা x এর একটা মান পেলাম, অর্থাৎ x -1 পেলাম। ঠিক আছে বন্ধুরা, এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন যেহেতু আমরা x -1 পেয়েছি, এই x -1 যেটা পেয়েছি এটা যদি আমরা p(x) এর মধ্যে অর্থাৎ x³ + x² + x+1 এর মধ্যে যদি বসিয়ে নিই, এখানে x এর জায়গায় যদি বসিয়ে নিই, বসানোর পর যদি আমরা শূন্য পেয়ে যাই, তার মানে শূন্য যদি পেয়ে যাই তার মানে এখান থেকে ভাগশেষটা শূন্য পেয়ে গেছি এবং ভাগশেষটা শূন্য পেয়ে গেলে বলে দেব আমাদের উৎপাদক হবে। এবং এখান থেকে যদি ভাগশেষটা শূন্য না পাই তাহলে আমরা বলবো এটা কি হবে না, উৎপাদক হবে না। আমি আশা করবো তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখানে আমরা x -1 যেটা পেয়েছি এটা আমরা p(x) এর অর্থাৎ এই রাশির মধ্যে বসিয়ে নেব x এর মান, সেখান থেকে দেখব আমাদের শূন্য আসছে কি না আসছে সেটা আমরা দেখে নেব। চলো বন্ধুরা এখানে আমরা সমাধান করে নেই। তো এখানে আমরা লিখে নেব p(x) অর্থাৎ p(-1) x এর ভ্যালু আমরা এখানে -1টা বসাচ্ছি। তো এখানে এই রাশিটার প্রত্যেকটা x এর জায়গায় আমাদের -1 বসিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমে x³ আছে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ x³ আছে অর্থাৎ এখানে আমাদের -1³ হয়ে যাবে। ঠিক আছে, x এর মান যেহেতু -1 আছে। তারপরে প্লাস তোমরা দেখতে পাচ্ছ x² আছে অর্থাৎ x এর জায়গায় আবার -1 বসবে অর্থাৎ -1 এর স্কোয়ার হয়ে যাবে। তারপর প্লাস x আছে অর্থাৎ x এর জায়গায় আবার কি হবে -1টা বসবে অর্থাৎ এখানে আমরা x এর জায়গায় -1 বসাচ্ছি। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কাছে +1টা থাকলো তো এখানে +1টা এখানে বসিয়ে নিলাম। এখানে আমরা কি করলাম বন্ধুরা, শুধুমাত্র x এর জায়গায় -1টা বসিয়েছি, এখানেও x এর জায়গায় -1 বসিয়েছি, এখানেও x এর জায়গায় -1 বসিয়েছি, এখানেও x এর জায়গায় -1 বসিয়েছি অর্থাৎ x এর মানটা -1 বসিয়েছি। এখন আমরা দেখব এর মানটা কি পাই। তো সর্বপ্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ -1³ আছে। তো এখানে প্রথমে আমরা লক্ষ্য করব এই যে তোমরা দেখতে পাচ্ছ মাইনাসের উপরে প্রথমে কিউব আছে। তোমরা একটা কথা লক্ষ্য করবে যে মাইনাসের উপরে কিউব মনে করো 3 আছে, অর্থাৎ যখন অযুগ্ম পাওয়ার থাকবে তখন মাইনাসটা মাইনাস থাকবে এবং মাইনাসের উপরে যখন যুগ্ম পাওয়ার থেকে যাবে অর্থাৎ 2 যখন থেকে যাবে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি কি বললাম, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যখন মাইনাসের উপরে অযুগ্ম অর্থাৎ 3 বা 5 বা 7 এরকম যখন পাওয়ার থাকবে তো মাইনাসটা মাইনাস থাকবে। আবার মাইনাসের উপরে যখন যুগ্ম পাওয়ার থেকে যাবে অর্থাৎ 2 থাকলো বা 4 থাকলো বা 6 থাকলো এরকম যুগ্ম পাওয়ার থাকলো তখন মাইনাসটা প্লাস হয়ে গেল। তো সর্বপ্রথমে এখানে আমাদের -1 অর্থাৎ মাইনাসের উপরে কি আছে 3 আছে তো মাইনাসটা
অযুগ্ম আছে সেই জন্য মাইনাসের উপর অযুগ্ম পাওয়ার আছে সেই জন্য মাইনাসটা মাইনাস থেকে যাবে। তারপর একের কিউব আমরা প্রত্যেকে জানি, এক তিনবার যদি পূরণ করি এক একে এক, এক একে এক, অর্থাৎ এক হবে। ঠিক আছে, বোঝা গেল। তারপর এখানে মাঝখানে প্লাস আছে, তো এখানে আমরা প্লাস বসিয়ে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছ মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই মাইনাসের উপরে 2 আছে, অর্থাৎ মাইনাসের পাওয়ারে যুগ্ম একটা সংখ্যা আছে সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে প্লাস দিতে পারি। তারপর এখানে একের স্কোয়ার তোমরা জানো যে প্রত্যেকে একের স্কোয়ার 1 হয়, অর্থাৎ এখানে 1 লিখে নেব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্লাস এবং এই একের সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে এখানে আমরা মাইনাস ডাইরেক্টলি লিখতে পারি। তারপর এখানে আমাদের কাছে +1 আছে, তো এখানে আমরা +1টা লিখতে পারি। এখন আমরা যদি সমাধান করি তো প্রথমে এই -1 যেটা, তো এখানে প্রথমে -1 হয়ে যাবে। তারপর এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ ++1, অর্থাৎ এই প্লাসে এই প্লাসে 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 আমরা জানি প্লাস হয়, এবং তারপর 1 আছে তো +1 লিখতে পারো। তারপর এখানে -1 আছে, তো এখানে আমরা -1 পেয়ে গেলাম, লিখে নিলাম। তারপর এখানে +1 আছে, তো এখানে +1 এরকমভাবে লিখে নিলাম। এখন তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই +1 -1, এই +1 এই -1 সবগুলো ক্যান্সেল আউট হয়ে কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু এই প্রসেস হিসাবে আমরা কি পেয়েছি, সমাধান করে কি পেয়েছি, শূন্য পেয়ে গেছি। সুতরাং এখানে বাকশেষটাও তার মানে শূন্য পেয়ে গেছি, এবং যেহেতু বাকশেষটা শূন্য পেয়ে গেছি তার মানে এই কি হয়ে যাবে, এই যেটা বহুপদ রাশি আছে এটার একটা উৎপাদক আমরা লিখে নেব x+1। বুঝা গেল আমার কথাটা? কেননা একটা সংখ্যাকে মনে করো এই যেটা সংখ্যা আছে তাকে যখন তার উৎপাদক x+1 দিয়ে ভাগ করব তখন বাকশেষটা শূন্য পাবো। তো আমি আশা করবো তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বাকশেষটা শূন্য পেয়ে গেছি, অতএব তোমরা এভাবে লিখে নিতে পারো পি অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স, এরকমভাবে তোমরা লিখে নেবে, তাহলে তোমাদের আনসারটা হয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে পরের প্রশ্নটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। আমি আশা করবো তোমরা রোমান 1 প্রশ্ন যেটা সেটাকে বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য রোমান 4 যেটা প্রশ্ন সেটাকে নিচ্ছি। রোমান 2 এবং রোমান 3 যেটা সেটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। আমি আশা করব তোমরা প্রত্যেকে ওগুলো সমাধান করতে পারবে। এখন আমরা রোমান 4 যেটা সমাধান করতে যাচ্ছি সেটার প্রশ্নটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ x³ - x² + 2√x, 2 + 2√x + √2, এই যেটা বহুপদ রাশি এটার একটা উৎপাদক x+1 হবে কি না হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো আমরা কি করব, এই x+1 = 0 লিখে x এর একটা ভ্যালু পাবো। এই x এর যেটা ভ্যালু পাবো, এই x এর ভ্যালুটা এই সমীকরণের মধ্যে বসিয়ে আমরা এটাকে দেখব যে বাকশেষটা শূন্য আসছে কি না আসছে সেটা দেখব। যদি আমাদের বাকশেষটা শূন্য এসে যায় তখন আমরা বলবো এর উৎপাদক হবে, এবং যদি বাকশেষটা শূন্য না আসে তাহলে আমরা বলবো এটার উৎপাদক হবে না। তো বন্ধুরা চলো প্রথমে আমরা এই যেটা সমীকরণ লম্বা যেটা সমীকরণ আছে এটাকে পি অফ এক্স ধরে নিই, এবং জি অফ এক্স আমরা x+1 যেটা উৎপাদক হবে কি না হবে সেটা যেটা বলতে হবে বলেছে সেটাকে জি অফ এক্স ধরে নেব। তো প্রথমে আমরা কি করব, x+1 এর শূন্য বের করব। সর্বপ্রথম প্রসেসে x+1 এর শূন্য বের করব, অর্থাৎ x+1 = আমরা 0 ধরে নেব। x+1 = যদি আমরা 0 ধরে নিই তাহলে x এর মান যেটা সেটা আমরা -1 পাবো। এখন আমরা x এর মান যেটা -1 পেয়েছি এটা এই সমীকরণের মধ্যে চলো বন্ধুরা বসিয়ে দেখে নেই আমাদের শূন্য আসছে কি না আসছে সেটা আমরা দেখে নেই। তো বন্ধুরা এখানে আমরা এই রাশির মধ্যে x এর মান যেটা -1 বসিয়ে আমরা দেখে নেই কি বের হয়ে আসে। তো সর্বপ্রথমে আমাদের কি আছে, x³ আছে, অর্থাৎ এখানে আমরা -1 এর কিউব লিখব। তারপর কি আছে, -x² আছে তোমরা দেখতে পাচ্ছ, তারপর x² আছে অর্থাৎ -1² হয়ে যাবে। তারপর -2 + √2 ইন্টু কি আছে, x আছে, অর্থাৎ এই x এর জায়গায় আবার আমাদেরকে -1টা বসাতে হবে। তো এখানে আবার আমরা -1 বসিয়ে নেব। তারপর +√2 আছে, তো +√2 লিখে নেব। তো এখানে সর্বপ্রথমে আমাদের কি আছে, -1³ আছে, তো অর্থাৎ এই মাইনাসের উপরে প্রথমে অযুগ্ম 3 আছে, তো মাইনাসটা মাইনাস থাকবে। তারপর 1 কিউব আমরা প্রত্যেকে জানি কত, 1 কিউব 1, অর্থাৎ প্রথমে আমাদের -1 আসবে। তারপর এখানে যে মাইনাস আছে সেটাকে বসিয়ে নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ -1² আছে, অর্থাৎ এখানে মাইনাসের উপরে 2 আছে, তো মাইনাসের উপরে যখন যুগ্ম থাকবে তো মাইনাসটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে। এবং এই যে 1 যেটা আছে 1² আমরা জানি 1 1 1, অর্থাৎ এখানে 1 আসবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ
-2 প্লাস √2 ইন্টু -1, অর্থাৎ এই একের সামনে মাইনাস আছে এবং এই যেটা মাইনাস আছে, এই দুটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্রথমে প্লাস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? এই মাইনাসে প্রথমে পূরণ করে প্লাস বসিয়ে নিয়েছি, তারপর 2 প্লাস √2 দিয়ে এই একটাকে পূরণ করব। তো 2 প্লাস √2 দিয়ে যখন এক দিয়ে পূরণ করব, তার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ এটা 2 প্লাস √2 অটোমেটিকলি বসে যাবে। বুঝা গেল? আমরা এই দুটাকে কিভাবে এখানে পূরণ করে এখানে লিখলাম, আমি আশা করব বুঝতে পেরেছো। তারপর এখানে আমাদের প্লাস √2 আছে, তো আমরা প্লাস √2 লিখে নেব। বুঝা গেল? তারপর এখানে কি হবে, এই যে -1 আছে প্রথমে, তো প্রথমে -1 বসিয়ে নেব। তারপর এখানে এই মাইনাস এবং একের সামনে প্লাস আছে, যে প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস আসবে, তারপর এই একটাকে লিখে নেব। তারপর এখানে কি আছে, +2 আছে, তো এখানে আমরা +2 লিখে নেব। তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো √2 এবং √2 আছে, অর্থাৎ এই √2 এবং √2 যদি আমরা যোগ করে নেই, তাহলে দুইটা √2 হয়ে যাবে, 2 √2 এরকমভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে একটা √2 আছে, এখানে একটা √2 আছে, টোটাল মিলে 2 √2 হয়ে গেছে। এরকমভাবে আমাদের যোগ করতে হয়। বুঝা গেল? আমি আশা করবো বুঝতে পেরেছো। এখন দেখো এই -1, এই -1 এবং এই -1 যখন এরকম লাগাতার দুটা মাইনাস পেয়ে যাবে, তখন তোমরা কি করবে, প্রথমে একটা মাইনাস নেবে, তারপর সংখ্যা দুটাকে যোগ করে নেবে, অর্থাৎ একে আর একে যোগ করলে 2 হয়ে যাবে, অর্থাৎ -1 এবং -1 এর -2 হয়। বুঝে গেল? তো এখানে আমরা -2 লিখবো। তারপর এখানে +2 আছে, তো +2 লিখবো। তারপর এখানে +2 √2 আছে, তো +2 লিখে নেব। তারপর এখানে এই +2 -2 ক্যান্সেল আউট হয়ে কেবলমাত্র আমাদের কাছে 2 √2 ছিল থাকবে, অর্থাৎ এখানে আমরা 2 √2 পাবো আনসারটা। তো এখানে আমরা বাক্সেস যেটা, সেটা 2 √2 পেয়েছি, অর্থাৎ সেটা আমরা শূন্য পাইনি। যেহেতু বাক্সেসটা শূন্য পেয়েছি না, সেই জন্য আমরা এরকমভাবে লিখবে যে পি অফ এক্স এর একটা উৎপাদক জি অফ এক্স হবে না, এরকমভাবে তোমরা লিখে নেবে। তো আমি আশা করবো তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 2 নম্বর প্রশ্নটা সমাধান করে দিই। তো বন্ধুরা, এখন আমাদের এই 2 নম্বর প্রশ্নটা 1 নম্বর প্রশ্নের মতো এজ ইট ইজ প্রশ্ন। তো তোমরা 2 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে কি দেওয়া আছে আমরা প্রথমে দেখে নিই। তো 2 নম্বর প্রশ্নটিতে তোমরা দেখতে পারছো আমাদের কাছে দেওয়া আছে, নিচের প্রত্যেকটির ক্ষেত্রে উৎপাদক উপপাদ্য ব্যবহার করে জি অফ এক্স পি অফ এক্স এর একটা উৎপাদক হয় কিনা পরীক্ষা করো। অর্থাৎ এখানে আমাদের পি অফ এক্স একটা বহুপদ রাশি দেওয়া আছে, এর একটা উৎপাদক জি অফ এক্স, অর্থাৎ এই এখানে দেখতে পাচ্ছ x+1 যেটা, সেটা এর এই বহুপদ রাশির একটা উৎপাদক হবে কি না হবে সেটা আমাদেরকে বলতে হবে। বুঝা গেল? আমরা কি আমি কি বললাম তোমাদেরকে আবার বলে দিই। এই যেটা দেখতে পাচ্ছ পি অফ এক্স একটা রাশি দেওয়া আছে, অর্থাৎ 2x³ + x² - 2x - 1 এর একটা উৎপাদক x+1 হবে কি না হবে সেটা আমাদেরকে বলতে হবে। অর্থাৎ যদি x+1 দিয়ে আমরা এই বহুপদ রাশিকে যদি ভাগ করি, ভাগ করার পর ভাগফল যেটা ভাগশেষ যেটা, সেটা যদি আমরা শূন্য পেয়ে যাই, তাহলে বলবো x+1 এর উৎপাদক হবে, x+1 উৎপাদক হবে। এবং যদি ভাগশেষটা শূন্য না পাই, তাহলে বলবো আমরা x+1 যেটা, এটা উৎপাদক হবে না। বুঝা গেল? তার মানে 1 নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে এটাকেও সমাধান করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের এই জি অফ এক্স যেটা, অর্থাৎ x+1 এর শূন্য বের করতে হবে, অর্থাৎ x+1 = 0 লিখতে হবে। তারপর এখান থেকে x এর ভ্যালু যেটা, সেটা আমরা -1 পাবো। এখন যখন x এর ভ্যালুটা -1 পাবো, তখন এই x এর ভ্যালু যেটা, এটা আমরা এই সমীকরণের মধ্যে এখানে বসিয়ে নেব। বসানোর পর দেখবো যেটা বাক্সে যেটা, সেটা শূন্য পাচ্ছি কি না পাচ্ছি সেটা দেখব। যদি আমরা শূন্য পেয়ে যাই, তাহলে বলবো x+1 এটা উৎপাদক হবে, এবং যদি শূন্য না পাই তাহলে আমরা বলবো উৎপাদক হবে না। ঠিক একইভাবে রোমান 2টাও আমরা যখন সমাধান করতে যাব, তখন এই x+2 আমাদের প্রথমে 0 লিখে নিতে হবে, অর্থাৎ x অটোমেটিকলি আমাদের -2 হয়ে যাবে। এখন x এর ভ্যালু যেটা -2 হলো, সেটা আমরা এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যেটা রাশি আছে, এই রাশির মধ্যে বসাবো। এই রাশির মধ্যে বসানোর পর দেখবো এটা শূন্য পাচ্ছি কি না পাচ্ছি। যদি আমরা শূন্য পেয়ে যাই, তাহলে বলবো আমাদের এই x+2 একটা উৎপাদক হয়ে যাবে, এবং যদি শূন্য না পাই তাহলে বলবো x+2 উৎপাদক হবে না। ঠিক একইভাবে রোমান 3 যেটাকে সমাধান করব, সেটাকে এই প্রথমে জি অফ এক্স, অর্থাৎ x - 3 আমাদের ধরবো শূন্য। সেখান থেকে x এর ভ্যালু যেটা, সেটা আমরা
3 পাবো। এই এক্সের ভ্যালু যেটা 3 পেয়েছি এটা এই বহুপদ রাশির মধ্যে বসাবো। বসানোর পর দেখবো যে এই বহুপদ রাশির মান কত বের হয়ে আসছে। যদি আমরা শূন্য বের হয়ে আসে তখন আমরা বলবো এই x-3 একটা উৎপাদক হবে, এবং যদি শূন্য না বের হয়ে আসে তখন আমরা বলবো এই x-3 একটা উৎপাদক হবে না। অর্থাৎ এজ ইট ইজ 1 নম্বর প্রশ্নের মতো এটাকেও সমাধান করতে হবে। এখন আমি তোমাদেরকে 3 নম্বর প্রশ্নটাকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, যদি পি অফ এক্স এর একটা উৎপাদক x-1 হয় তবে নিচে প্রত্যেকটি ক্ষেত্রে কে এর মান নির্ণয় করো। রোমান 1 প্রশ্নটিতে পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস কে। তো এই প্রশ্নটা তোমাদের এই 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্নটি একটু আলাদা রকমের, তো তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে। তো এখানে আমাদের কাছে পি অফ এক্স যেটা সেটা দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস কে, এটা আমাদের পি অফ এক্সের মান দেওয়া আছে। এখানে বলেছে যে এই পি অফ এক্সের একটা উৎপাদক অর্থাৎ x² প্লাস এক্স প্লাস কে এর একটা উৎপাদক আছে x-1, একটা উৎপাদক আছে x-1। এখন আমাদের এই যেটা কে আছে এটার ভ্যালু যেটা সেটা আমাদেরকে বের করতে হবে, এটার মান বের করতে হবে। তো প্রথমে যদি আমরা x-1 ইকুয়াল টু 0 অর্থাৎ x-1 এর শূন্য যদি বের করি তাহলে এখান থেকে x এর মানটা আমরা অটোমেটিকলি 1 পেয়ে যাব। এবং যখন x এর মান যেটা 1 পাবো এটা যদি আমরা এই রাশির মধ্যে বসিয়ে নিই তাহলে এই রেশিও ইকুয়াল টু 0 হয়ে যাবে, কেননা এই রাশির একটা উৎপাদক x-1 আছে। তার মানে এই যেটা x এর ভ্যালু যেটা x যেটা এটা যখন এই রাশির মধ্যে বসাবো তখন 0 হবে, যে বাকশেষটা 0 হবে, সেই জন্য এই রাশিটাও ইকুয়াল টু 0 হবে। যেহেতু উৎপাদক সেই জন্য বাকশেষটা 0 হবে, অর্থাৎ এই রাশিটা ইকুয়াল টু আমাদের 0 হবে। তো এই রাশিটা ইকুয়াল টু যখন 0 বসাবো সেখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাব। তো আবার তোমাদের প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যদি বোঝা না হয়। দেখো এখানে আমাদের পি অফ এক্স এর মানটা দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস কে, এবং এর একটা উৎপাদক বলেছে যে আমাদের x-1 হলো এর একটা উৎপাদক। তো প্রথমে যদি এখান থেকে x-1 এর শূন্য বের করি অর্থাৎ x-1টাকে যদি শূন্য ধরি সেখান থেকে x এর মান যেটা সেটা আমরা 1 পাবো। এখন কথা হলো যেহেতু এই যেটা রাশি এটার একটা উৎপাদক x-1 আছে, তার মানে এই রাশির ভ্যালু যেটা এটা 0 থাকবে। যেহেতু উৎপাদক আছে তার মানে এই রাশির ভ্যালু 0 থাকবে। তো এই রাশির ভ্যালু যখন 0 ধরবো তখন আমরা এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর থেকে 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্নের থেকে একটু আলাদা রকমের, সেই জন্য তোমাদের বুঝতে হবে। তো সর্বপ্রথম এখানে লিখে নিই আমাদের পি অফ এক্স যেটা সেটা দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস কে, বুঝা গেল, প্লাস কে, এবং এর একটা উৎপাদক আছে কি x-1। তো প্রথমে x-1 এর যেটা শূন্য সেটা আমরা বের করব। x-1 এর আমরা প্রথমে কি বের করব, শূন্য বের করব। অর্থাৎ এই x-1 ইকুয়াল টু আমরা 0 লিখব, x-1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x ইকুয়াল টু +1 পেয়ে যাব। তো এই -1টা যখন এদিক থেকে ওদিকে যাবে তখন +1 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ x এর যেটা সেটা আমরা +1 পাবো। এখন আমরা যদি এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে নিই, এই সমীকরণের মধ্যে বসিয়ে নিই, অর্থাৎ এই যেটা পি অফ এক্স আছে x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু আমরা 0 লিখবো, x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0 বলবো। কেন 0 বলবো, কেননা এই যেটা রাশি আছে এর একটা উৎপাদক x-1 আছে, তার মানে এই বাকশেষটা আমাদের শূন্য আছে। উৎপাদক আছে মানে কি এই বাকশেষটা শূন্য আছে। যখন আমরা পূর্বের প্রশ্নগুলোতে বাকশেষ দেখে বাকশেষ যখন শূন্য থাকতো তখন বলতাম উৎপাদক। এই প্রশ্ন বলেছে এর একটা উৎপাদক আছে এই x-1টা, তার মানে বাকশেষটা অটোমেটিক্যালি শূন্যই আছে বলতে পারি। আমি বুঝবো, আমি আশা করবো বুঝতে পেরেছো কনসেপ্টটা। তো এখান থেকে আমরা মানগুলো বের করে নেই। তো এখানে x এর ভ্যালুটা আমাদের 1 বসাতে হবে, অর্থাৎ প্রথমে এই x এর স্কোয়ার আছে অর্থাৎ 1 এর স্কোয়ার আছে, তারপর প্লাস তোমরা দেখতে পাচ্ছ x আছে অর্থাৎ +1 লিখবো, তারপর প্লাস কে আছে তো প্লাস কে লিখবো, ইকুয়াল টু আমরা 0 লিখবো। তো এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে আমাদের প্রথমে এই 1 এর স্কোয়ার কী হয়ে যাবে, এই 1 এর স্কোয়ার কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপর +1 আছে তো +1 দিয়ে দেব, প্লাস কে আছে তো প্লাস কে দিব, ইকুয়াল টু আমরা
0 দিয়ে দেবো। এখন চলো বন্ধুরা এই যেটা সমীকরণ এটাকে আমরা সমাধান করে নেই। তো এখানে আমরা 1 + 1 + k = 0 পেয়েছি। এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাব। তো প্রথমে এই একে এবং একে যোগ হয়ে প্রথমে 2 আসবে, 2 + k, তো প্লাস কে আছে তো প্লাস কে দিলাম, ইকুয়াল টু আমাদের 0 আছে, ইকুয়াল টু 0 দিলাম। এখন কে ইকুয়াল টু আমরা বলতে পারি এই যেটা +2 আছে সেটাকে যখন এদিক থেকে ওদিকে নেব তো -2 হয়ে যাবে, অর্থাৎ এদিকে আমাদের -2 এসে যাবে, অর্থাৎ কে এর মান যেটা সেটা আমরা -2 পেয়ে গেলাম, অর্থাৎ কে এর মানটা আমরা বের করে নিলাম। তো আমি আশা করবো বন্ধুরা বুঝতে পেরেছো। এখন তোমাদের পরের আরেকটা প্রশ্ন সমাধান করে নেই এই 3 নম্বর প্রশ্নটাতে, তাহলে তোমাদের কনফিউশনটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমি আশা করবো এই প্রশ্নটা তোমরা, এখন তোমাদের জন্য আমি রোমান 2 প্রশ্নটাকে নিচ্ছি। রোমান 2 প্রশ্নটিতে তোমরা দেখতে পারছো আমাদের কাছে দেওয়া আছে p(x) = 2x² প্লাস kx প্লাস √2। এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কে এর মান যেটা এখানে কে যেটা আছে এটার মান আমাদেরকে বের করতে হবে। তো সর্বপ্রথমে আমাদের যেহেতু উৎপাদক আছে x-1, এর কি করব, শূন্য বের করব। এর যদি আমরা শূন্য বের করি তো x-1 ইকুয়াল টু আমরা শূন্য লিখি, তাহলে x-1 ইকুয়াল টু আমরা যদি শূন্য লিখি তো এখান থেকে x ইকুয়াল টু +1 পেয়ে যাব। এখন আমাদের কি করতে হবে, এই যেটা রাশি আছে এই রাশি ইকুয়াল টু অটোমেটিকলি আমাদের 0 হয়ে যাবে, কেননা এই রাশির একটা উৎপাদক x-1 আছে। যেহেতু উৎপাদক x-1 আছে তার মানে কি আছে, এখানে ভাগশেষটা শূন্য আছে, অর্থাৎ এই রাশি ইকুয়াল টু আমরা 0 বসিয়ে এই প্রশ্নটাকে সমাধান করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখানে আমরা এই রাশিটা আমাদের কাছে কী দেওয়া আছে, 2x² প্লাস kx প্লাস √2 ইকুয়াল টু আমাদের অটোমেটিকলি 0 হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষটা অটোমেটিকলি 0 হয়ে যাবে। এখানে আমাদের x এর মান যেটা সেটা আমরা কি বসাবো, এখানে 1 পেয়েছি, একটা বসাবো, অর্থাৎ 2 × x² আছে, 2 × x²। তারপরে এই একটা আমরা কোথায় থেকে পেলাম, এই একটা আমরা x-1 ইকুয়াল টু 0, অর্থাৎ x-1 এর শূন্য থেকে আমরা x ইকুয়াল টু 1 যেটা মান সেটা পেলাম, সেই জন্য এখানে x এর জায়গায় আমরা 1 মানটা বসিয়েছি, বোঝা গেল। তারপর k × x আছে, অর্থাৎ k × x এর জায়গায় আবার 1 বসাবো, আবার প্লাস √2 আছে, তোমরা দেখতে পাচ্ছ প্লাস √2 আছে, তো প্লাস √2 বসাবো, ইকুয়াল টু অটোমেটিকলি আমাদের 0 হয়ে যাবে। তো এখানে আমাদের কি হবে দেখো বন্ধুরা, এখানে 2 × 1² তো 1² 1 দুইবার পূরণ করলে 1 1 1 হয়, অর্থাৎ 2 পূরণ 1 আমরা এখানে লিখবো। তারপর এখানে দেখতে পাচ্ছ k পূরণ 1, অর্থাৎ k পূরণ 1 মানে কি k হবে, তো প্লাস কে দিয়ে দেবো, তো প্লাস √2 আছে তো প্লাস √2 দিয়ে দেবো, ইকুয়াল টু আমরা 0 আছে তো ইকুয়াল টু 0 দিয়ে দেবো। এখানে আমাদের কি হবে, এখানে এই 2 আর 1 পূরণ করলে কি হয়ে যাবে, 2 হবে। তারপরে প্লাস কে আছে, প্লাস কে দেবো, তারপরে প্লাস √2 আছে তো প্লাস √2 দেবো, ইকুয়াল টু আমরা 0 দেবো। এখানে আমরা কে ইকুয়াল টু বলতে পারি, এখন আমরা কে ইকুয়াল টু বলতে পারি, এখানে এই যে +2 আছে সেটা এদিক থেকে ওদিকে যখন যাবে তো প্রথমে -2 হয়ে যাবে। তারপর এই যেটা প্লাস √2 আছে সেটা এদিক থেকে যখন এদিকে যাবে তো এটাও -√2 হয়ে যাবে, অর্থাৎ -2 -√2 এটা আমাদের কে এর মান বের হয়ে আসবে। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 4 নম্বর প্রশ্নটা বোঝানোর চেষ্টা করি। তোমরা আশা করবো এই 3 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর প্রশ্নটাকে সমাধান করে নিই। তো বন্ধুরা এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটিতে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এখানে তোমরা কয়টা বহুপদ রাশি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই বহুপদ রাশিগুলোকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন প্রশ্ন হলো এই বহুপদ রাশিগুলোকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো প্রথমে আমরা রোমান 1 এর সাহায্যে বুঝে নেব কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণটা করতে পারি। তো রোমান 1 প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে দেওয়া আছে 12x² মাইনাস 7x প্লাস 1। তো এই যেটা বহুপদ রাশি আছে এই বহুপদ রাশিটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে আমাদের এই যেটা বহুপদ রাশি আছে এটাতে 3টা পদ আছে, একটা হলো প্রথম পদ, একটা হলো মাঝখানের পদ এবং একটা হলো শেষের পদ। তো সর্বপ্রথম প্রসেসটা হলো এখানে আমাদের এই প্রথম পদ যেটা আছে এবং শেষের পদ যেটা আছে এই দুটাকে প্রথমে পূরণ করতে হবে। তো প্রথম পদ আছে 12x² এবং শেষের পদটা আছে 1, এই দুটাকে পূরণ করতে হবে। এখন তোমরা একটা কথা লক্ষ্য করবে, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব তখন আমরা x বা x² অর্থাৎ চলক যেগুলো আছে সেগুলো দেখবো না, শুধুমাত্র আমরা সংখ্যা নিয়ে খেলা করবো।
তো এখানে আমাদের এক্স স্কোয়ার যেটা অর্থাৎ চলক যেটা আছে সেটাকে আমরা দেখব না, শুধুমাত্র আমরা 12 এবং একে পূরণ করব, অর্থাৎ 12 আর একে পূরণ করে 12 পেলাম। অর্থাৎ এখানে আমি কি বললাম আমি তোমাদেরকে আবার বুঝি। সর্বপ্রথমে আমরা এখানে প্রথম পদ এবং শেষের পদে পূরণ করলাম, অর্থাৎ প্রথম পদে 12 এক্স স্কোয়ার ছিল তা থেকে 12 নিলাম এবং শেষের পদে 1 ছিল সেই 1 নিলাম, অর্থাৎ 12 আর একে পূরণ করে আমি প্রথমে এখানে 12 লিখলাম। প্রথম প্রসেসটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এমন জোড়া জোড়া সংখ্যা খুঁজবো যে জোড়াগুলোর সংখ্যা আমরা পূরণ করে 12 পাই। অর্থাৎ আমরা প্রথম জোড়া যদি খুঁজি তাহলে আমরা এভাবে বলতে পারবো একে আর 12 পূরণ করে আমরা 12 পাই। তারপর এরকমভাবে বলতে পারবো 2 আর 6 যদি আমরা পূরণ করি তাহলেও 12 পাবো। তারপর আরেক জোড়া সংখ্যা বলতে পারি 3 আর 4 পূরণ করলে আমরা 12 পেলাম। ঠিক আছে, এরকমভাবে আমরা 3 জোড়া সংখ্যা খুঁজলাম। এখন আমাদের দেখতে হবে মাঝখানের পদ, অর্থাৎ মাঝখানের পদটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো আমরা প্রথম পদ এবং শেষের পদের কাজটা শেষ হয়ে গেল, এখন আমরা মাঝখানের পদটা দেখতে হবে। তো মাঝখানের পদটা 7x আছে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি বললাম যে এখান যখন উৎপাদক বিশ্লেষণ করব তখন এক্সগুলো দেখবো না, অর্থাৎ আমরা কেবলমাত্র এখানে দেখতে পাচ্ছি মাঝখানের পদটা 7 আছে। এখন আমাদের এই জোড়া সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে কোনগুলো জোড়ার সংখ্যা যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানের 7টা পাই। তো প্রথম জোড়া যদি দেখি তাহলে একে আর 12 যোগ করলে আমরা 13 পেয়ে যাব, অর্থাৎ মাঝখানে 7টা পাবো না। তাছাড়া 12 থেকে 1 বিয়োগ করলে 11 পেয়ে যাব, অর্থাৎ মাঝখানে 7টা পাবো না। ঠিক একইভাবে 2 আর 6 যদি যোগ করে নেই তাহলে আমরা কি পেয়ে যাব, 8 পেয়ে যাব, অর্থাৎ মাঝখানে 7টা পাবো না। আবার 6 থেকে যদি 2 বিয়োগ করে নিই তাহলে 4 পাবো, অর্থাৎ মাঝখানে সংখ্যাটা পাবো না। এখন আমরা তৃতীয় জোড়ায় যদি আসি তাহলে দেখতে পাচ্ছ যে 3 আর 4 যদি আমরা যোগ করে নিই তাহলে মাঝখানে 7 যেটা সেটা পেয়ে যাচ্ছে। বুঝা গেল, অর্থাৎ এই মাঝখানের যেটা 7 আছে সেটার জায়গায় আমরা 3 যোগ 4 লিখব। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে যেহেতু 7 আছে 7-এর জায়গায় 3 যোগ 4 লিখব। তো এখানে আমরা কি করলাম 12x স্কোয়ার, তারপর এই যে 7 যেটা আছে এই 7-এর জায়গায় 3 যোগ 4 লিখতে হবে। ঠিক আছে, তো এখানে মাঝখানে মাইনাস আছে মাইনাস দিয়ে যাবো, 7-এর জায়গায় 3 যোগ 4 লিখবো, ইন্টু এক্স আছে ইন্টু এক্স দিয়ে দেবো, তারপর +1 আছে তো +1 দিয়ে দেবো। তো আমি আবার বলে দিই আমরা প্রথমে কি করলাম উৎপাদক বিশ্লেষণ যখন করতে গেলাম সর্বপ্রথমে এই প্রথম পদ এবং শেষের পদে পূরণ করলাম। তো প্রথম পদ ছিল 12x স্কোয়ার, তা থেকে 12টাকে নিলাম এবং শেষের পদে ছিল 1, তো 1টাকে নিলাম, অর্থাৎ 12 আর একে আমরা পূরণ করে প্রথমে 12 পেলাম। তারপর দেখলাম আমরা কোন দুইটা সংখ্যা পূরণ করে এই 12 পাই, তো একে আর 12 পূরণ করলে 12 পাই, তাছাড়া 2 আর 6 পূরণ করলে 12 পাই, তারপর 3 আর 4 পূরণ করলে আমরা 12 পাই, অর্থাৎ এরকম 3 জোড়া সংখ্যা দেখলাম। এখন আমরা দেখলাম এই 3 জোড়া সংখ্যার মধ্যে কোন জোড়া সংখ্যাটা যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানে 7টা পাই, তখন আমরা দেখলাম 3 আর 4 যোগ করে আমরা এই মাঝখানে 7টা পেয়েছি, সেই জন্য এই 7-এর জায়গায় আমরা 3 যোগ 4 লিখেছি। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কনসেপ্ট। এখন আমি চলো বন্ধুরা এটাকে যদি সমাধান করতে যাই তাহলে এখানে প্রথমে 12x আছে তো 12x লিখে নেব, তারপর এখানে প্রথমে 12x স্কোয়ার আছে তো 12x স্কোয়ার লিখে নেব। তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাইনাস আছে এবং 3-এর সামনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ তারপর কি হয়ে যাবে এই 3 আর x-এ 3x হয়ে যাবে, অর্থাৎ এখানে -3x হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরেছো? দেখো এখানে মাইনাস ছিল 3-এর সামনে প্লাস ছিল, তো প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস এসেছে, তো এখানে আমরা মাইনাস বসিয়েছি, তারপর এই 3 আর x-এ পূরণ হয়ে 3x হয়ে গেছে। তারপর এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাইনাস আছে এবং 4-এর সামনে প্লাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয়ে যাবে তারপর মাইনাস হয়ে যাবে, তারপর এই 4 পূরণ x-এ কী হয়ে যাবে 4x হয়ে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ +1 আছে তো আমরা +1 দিয়ে দেব। তো এখন আমরা কি পেয়ে গেলাম, এখন আমরা পেয়ে গেলাম 12x স্কোয়ার -3x -4x +1। এখন আমাদের কি করতে হবে কমন নিতে হবে। কমন কি করব এই দুটা পদ থেকে কমন নেব এবং এই দুটা পদ থেকে কমন নিয়ে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। অর্থাৎ আমি কি বললাম এই 12x স্কোয়ার এবং 3x থেকে কমন নিতে হবে এবং এই -4x এবং +1 থেকে আমাদের কমন নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমরা যদি দেখি এই 12x স্কোয়ার এবং 3x থেকে কি কমন নিতে পারে। সর্বপ্রথমে এখানে যদি সংখ্যাগুলো দেখি এখানে 12 আছে এখানে 3 আছে, তো এই যে 12 যেটা অর্থাৎ 12 এবং 3-এর মধ্যে থেকে আমি বলতে পারি 3 কমন আছে, কেননা এই 3 তো 3 আছে এবং 12টাকে আমি বলতে পারি 3 পূরণ 4। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো কি এখানেও 3 আছে এখানেও 3 আছে, অর্থাৎ 3টা প্রথমে কমন চলে যাবে। এরকমভাবে আমরা বলতে পারি 12x স্কোয়ার এবং 3x-এর মধ্যে কী গেল প্রথমে 3 কমন গেল, অর্থাৎ সংখ্যা থেকে 12 এবং 3 থেকে প্রথমে 3 পেয়ে গেলাম। এখন আমরা x স্কোয়ার এবং x থেকে কি কমন যাবে,
তো এখানে এক্সটাকে এক্স বলতে পারি এবং এক্স স্কোয়ার মানে কি আছে, এক্স ইন্টু এক্স আছে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স দুইটা আছে এবং এক্সের জায়গায় একটা এক্স আছে, তার মানে একটা এক্স কী আছে, কমন আছে, অর্থাৎ সর্বমোট আমাদের 3x কমন চলে গেল। এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, যেহেতু আমরা কি করেছি এখানে 12x² থেকে 3x কমন নিয়ে নিয়েছি, এখন আমাদের কি করতে হবে, এই ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এই 12x² এই 3x দিয়ে ভাগ করে প্রথমে বসাতে হবে, অর্থাৎ 12x² আমরা যখন 3x দিয়ে ভাগ করব তো 3 3 12, অর্থাৎ এবার x² x দিয়ে কেটে অর্থাৎ 4x হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই দেখো এখানে আমাদের কি করতে হবে, 3x দিয়ে 12x² ভাগ করতে হবে। তো আমি তোমাদেরকে এখানে রাফলি বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি রাফলি কীভাবে কমনটা নিতে হবে। দেখো প্রথমে আমাদের এই দুটা সংখ্যা থেকে কমন নিতে হবে, অর্থাৎ এই দুটা সংখ্যা থেকে প্রথমে 12 এবং 3-এর মধ্যে থেকে আমরা 3 কমন নিলাম এবং x² এবং x-এর মধ্যে থেকে x কমন নিলাম। এখন আমরা যেহেতু 3x কমন নিয়ে নিয়েছি, তার মানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি কি থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এই 3x দিয়ে এই 12x² ভাগ করব, অর্থাৎ 3x দিয়ে আমাদের 12x² ভাগ করতে হবে। তো এখানে আমরা যদি লিখি 3xটাকে লিখতে পারবো 3 পূরণ x এবং 12x² এটাকে এরকমভাবে লিখতে পারবো 12 ইন্টু এক্স ইন্টু এক্স, এরকমভাবে লিখতে পারি। তো x² x দুইবার পূরণভাবে লিখতে পারি, তো x ক্যান্সেল আউট হয়ে যাবে এবং 3 দিয়ে 12কেও যদি পূরণ করি তাহলে 4 বার যাবে, অর্থাৎ 4 পূরণ x, তো 4x হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে 4x থাকবে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা কি করছি, এই 3x দিয়ে এই 12x² ভাগ করে এখানে 4x লিখেছি। তারপর এখানে আমাদের মাঝখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস দিয়ে দেবো, তো এখানে আমরা মাইনাস দিয়ে দিই। তারপর আবার কি করতে হবে, এই 3x দিয়ে এই 3xকে ভাগ করতে হবে। যখন আমরা 3x দিয়ে 3xকে ভাগ করব তো x কেটে যাবে, 3 কেটে যাবে, অর্থাৎ কেবলমাত্র একটা থাকবে। ঠিক আছে, বুঝে গেল। তারপর এখানে আমরা দেখব -4 এবং +1-এর মধ্যে কি কমন যায়। তো এখানে সংখ্যাগুলোর মধ্যে যদি প্রথমে দেখি, তো প্রথমে এখানে -1 আছে, তো প্রথম মাইনাস আছে, এখানে প্রথমে মাইনাস আছে, তো প্রথমে মাইনাসটা লিখে নেই। তারপর এখানে 4 আছে এবং 1 আছে, অর্থাৎ প্রথমে সংখ্যাগুলোর মধ্যে কি কমন যায় দেখব। তো 4 এবং 1-এর মধ্যে কোনো কিছু কমন যাবে না, অর্থাৎ 1 লিখে নেব। কোনো কিছু কমন যদি না যায় তখন 1 লিখতে পারি। তারপর আমরা কি করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ x আছে এবং 1-এর সাথে কিছু নাই, তার মানে আর কিছু কমন নিতে পারবো না। তো এখানে আবার কি করব, ব্র্যাকেটের মধ্যে কিছু লিখতে হবে। তো এখন ব্র্যাকেটের মধ্যে কি লিখব, এই 1 দিয়ে এই 4xটাকে ভাগ করব প্রথমে। ঠিক আছে, বুঝে গেল। তো এই ঠিক আছে, এখানে আমাদের -x আছে এবং এই -4x আছে, এটাকে ভাগ করব। তো এখানে যদি আমরা -1 দিয়ে -4xটাকে ভাগ করে নিই তো মাইনাসে মাস কেটে যাবে এবং 1 দিয়ে 4xকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের 4x থাকবে, অর্থাৎ 4x থাকলো। তারপর এখানে আমাদের আবার কি করতে হবে, এই -1 দিয়ে এই +1টাকে ভাগ করে লিখতে হবে, অর্থাৎ +1কে -1 দিয়ে ভাগ করতে হবে। তো এই একে ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আমাদের এখানে কি থাকবে, এখানে উপরে একটা, এখানে আমাদের কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে -1 হয়ে যাবে। তো আমি আশা করবো বন্ধুরা এখানে কমন নিয়ে কিভাবে সমাধান করেছি বুঝতে পেরেছো। দেখো আমরা এই দুইটা থেকে প্রথমে কমন নিয়েছি 3x, তারপর ব্র্যাকেটের মধ্যে এটা থাকলো, তারপর এই দুইটা থেকে কমন নিয়েছি -1, তারপর ব্র্যাকেটের মধ্যে এটা থাকলো। তো পরবর্তী প্রশ্নগুলো যখন সমাধান করবো তখন তোমাদের আরও কনফিউশনটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে, এখানে দেখছো 4x - 1 আছে, এখানেও 4x - 1 আছে, এটাকে প্রথমে একবার লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা 4x - 1 লিখব। তারপর এখানে তো ব্র্যাকেটের মধ্যে এটা আছে, এটা আছে, প্রথমে একবার লিখলাম। তারপর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে, অর্থাৎ এখানে 3x এবং এখানে -1, এই দুটাকে লিখব, অর্থাৎ 3x - 1। তো এখানে আমাদের মৌলিক এটাকে আমাদের কি করা হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। তো আমি আশা করবো বুঝতে পারছো এরকমভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমি পরের প্রশ্নগুলোও সমাধান করে দিচ্ছি, তখন কনফিউশনটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো বন্ধুরা এখন আমি তোমাদের রোমান 2 যেটা, এটাকেও সমাধান করে দিচ্ছি। রোমান 2টাও তোমরা যদি রোমান 1টা বুঝতে না পারো, রোমান 2টা মনোযোগ সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে। তো সর্বপ্রথম কাজ হলো আমাদের এই প্রথম পদ এবং শেষের পদে পূরণ করা, অর্থাৎ প্রথম পদে 2 আছে এবং শেষের পদে 3 আছে, 3 আর 2 যদি আমরা পূরণ করি তাহলে আমরা 6 পাবো। এখন আমরা এই জোড়া জোড়া সংখ্যা খুঁজবো যেগুলো আমরা পূরণ করে 6 পাই। তো প্রথমে বলবো 1 আর 6 পূরণ করলে 6 পাই, তারপরে 2 আর 3 পূরণ করলে আমরা 6 পাই। তারপর আর কোনো সংখ্যা আমরা এরকম কোনো সংখ্যা পাবো কি
যেগুলো আমরা পূরণ করলে 6 পাই। এরকম আর কোনো সংখ্যা পাবো না যেগুলো আমরা পূরণ করে 6 পাই। এখন আমাদের এই জোড়া সংখ্যার মধ্যে কোন জোড়াটা যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা পাই সেটা আমাদের দেখতে হবে। তো মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ 7 আছে। তো এখানে যদি তোমরা দেখো প্রথম জোড়া অর্থাৎ 1 আর 6 যদি যোগ করে নেই তাহলে আমরা 7 পেয়ে যাব। অর্থাৎ এখানে এই যে 7 আছে সেই 7-এর জায়গায় 1 যোগ 6 আমাদের লিখতে হবে, অর্থাৎ এই জোড়াটা এখানে লিখতে হবে। তো 7-এর জায়গায় আমরা কি লিখব? 1 যোগ 6। তো এটাকে এরকমভাবে লিখব 2x², তারপর 7-এর জায়গায় এই জোড়াটা প্লাস আকারে লিখব, অর্থাৎ 1 যোগ 6 লিখব। ঠিক আছে, তো 7-এর জায়গায় 1 যোগ 6 ইন্টু এক্স প্লাস, তো এখানে 7-এর জায়গায় 1 যোগ 6 লিখেছি, তারপর পূরণ এক্স ছিল তো পূরণ এক্স দিয়ে দিয়েছি, +3 ছিল +3 দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমরা যদি ভাঙি তো প্রথমে হয়ে যাবে 2x²। তারপর এখানে দেখতে পারছো এখানেও প্লাস আছে, একের সামনেও প্লাস আছে, তার মানে প্লাসে প্লাসে প্লাস হবে। তারপর এই একে আর এই এক্সে পূরণ হয়ে 1x হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 1x বা শুধুমাত্র এক্স লিখতে পারো, চলো 1x লিখে নিই। তারপর কি করব? দেখো এখানেও প্লাস আছে, 6-এর সামনেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্রথমে প্লাস লিখবে, তারপর এই 6 আর এক্সে পূরণ হয়ে 6x হবে। তারপর এখানে +3 আছে তো +3 দিয়ে দেবো। এখন আমাদের কি করতে হবে? যদি এই লাইনে কনফিউশন থাকে এই দুটা থেকে কমন নিতে হবে, তারপর এই দুটা থেকে কমন নিতে হবে। তো এখানে দেখো তোমরা, এখানে আমাদের কাছে 2x² আছে এবং এখানে 1x আছে। তো প্রথমে যদি সংখ্যা দুটা দেখি, অর্থাৎ এই 2-এর আর এই 1-এর মধ্যে কমন কি যাবে? 2 এবং 1-এর মধ্যে কোনো কিছু কিন্তু কমন যাবে না। তো এখানে আমরা শুধুমাত্র একটা লিখতে পারি। তারপর এখানে x² আছে এবং এখানে x আছে। x² এবং x থেকে কমন আমরা xটাকে নিতে পারবো। কেন নিতে পারবো? আমি তোমাদের আরেকটা ট্রিক বলে দিই। যখন আমাদের মনে করো x পদের কমন নিতে হবে, মনে করো আমি বললাম x³ এবং x² এর মধ্যে কমন কি যাবে, তো তোমরা ডাইরেক্টলি বলে দেবে x² কমন যাবে, অর্থাৎ যেটা ছোটো থাকবে সেটাকে অটোমেটিকলি কমন বলে দেবে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু x² এবং x থেকে কমন নিতে বলেছে সেই জন্য x যেটা সেটা ছোটো আছে সেটা অটোমেটিকলি কমন চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এরকমভাবে ট্রিক্স অনুযায়ী মনে রাখতে পারো। মনে করো x⁴ এবং x⁴ আছে, তো অটোমেটিকলি কমন x⁴টা চলে যাবে, ছোটো যেটা থাকবে সেটা আমাদের অটোমেটিকলি চলে যাবে। বোঝা গেল? ট্রিক্সটা মনে রাখবে। তো এখানে আমাদের x² এবং x-এর মধ্যে কমন অটোমেটিকলি x চলে যাবে। তো এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে? তো প্রথমে এই 1x দিয়ে এই 2x²কে ভাগ করে এখানে প্রথমে লিখবো, তারপর এই 1x দিয়ে এই 1x-কে ভাগ করে এখানে লিখবো। ঠিক আছে, তো প্রথমে এই 1x দিয়ে এই 2x² ভাগ করে নিই। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে রাফলি বুঝিয়ে দিচ্ছি। 1x দিয়ে ভাগ করতে হবে 2x²কে, তো 1 দিয়ে যখন 2কে ভাগ করবো 2 বার যাবে। তারপর এই যে x²কে যখন দেখো x² মানে হলো কি x পূরণ x, তো এখান থেকে এখানের একটা x থেকে এবং x²-এর একটা 1 কেটে গিয়ে তো কেবলমাত্র x থাকবে, অর্থাৎ 2 × x হয়ে যাবে। তো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে পূরণ করতে হবে। দেখো ভাগ করতে হবে 2x²কে, তো x² আমরা বলতে পারবো x²-এর জায়গায় x পূরণ x লিখতে পারবো। ভাগ করতে হবে এই 2x²কে ভাগ করতে হবে 1x দিয়ে, অর্থাৎ 1 পূরণ x বা x দিয়ে ভাগ করতে হবে, এরকমভাবে বলতে পারো। তারপর কি হবে? এই x-এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে 2 পূরণ x 2x-টা থাকবে। বোঝা গেল? তারপর আমাদের এই 1x দিয়ে এই 1x-কে ভাগ করতে হবে, তো 1x দিয়ে 1x-কে যদি ভাগ করি x কেটে যাবে, 1 কেটে যাবে, অর্থাৎ কেবলমাত্র আমাদের কিছু থাকবে না, মানে 1 থাকবে আমরা বলতে পারি। তো মাঝখানে এখানে প্লাস আছে তো এখানেও প্লাস দিয়ে দেবো, তারপর এই 1x দিয়ে 1x-কে ভাগ করে একটা পাবো। বুঝে গেল? তারপর এখানে আমরা যদি দেখি এখানে 6x আছে এবং 3 আছে, তো প্রথমে সংখ্যাগুলোর মধ্যে কি কমন যায় দেখি। এখানে 6 আছে এবং এখানে 3 আছে, 6 এবং 3-এর মধ্যে কমন আমার 3কে তো আমরা এভাবে 3 বলতে পারি, এই 6টাকে আমরা বলতে পারি 3 পূরণ 2, অর্থাৎ এখানেও 3 আছে এখানেও 3 আছে, তার মানে এখান থেকে কি চলে গেল? কমন 3 কমন চলে গেল, এখানে আমরা 3 বলতে পারি। তারপরে এখানে দেখো বন্ধুরা, এখানে x আছে আর এখানে 3-এর সাথে কিছু নাই, মানে আমরা আর কিছু কমন নিতে পারবো না। এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে কীভাবে লিখবো? এই 3 দিয়ে এই 6x-টাকে ভাগ করে প্রথমে লিখবো, তারপর এই 3 দিয়ে এই 3কে ভাগ করে এখানে পরে লিখবো, অর্থাৎ প্রথমে আমাদের 3 দিয়ে 6x-কে ভাগ করতে হবে। 3 দিয়ে আমরা যদি 6x-কে ভাগ করি তাহলে এই 3 দিয়ে 6-কে কাটবো 2 বার, অর্থাৎ 2 পূরণ x 2x হয়ে যাবে, তো প্রথমে এখানে 2x হয়ে যাবে। তারপর এখানে কি হবে? আবার কি করতে হবে? এই 3 দিয়ে এই 3টাকে ভাগ করতে হবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাবো, তো এখানে মাঝখানে প্লাস আছে তো +1 দিয়ে দেবো। এখন যদি বন্ধুরা তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই 2x প্লাস এই ব্র্যাকেটের মধ্যেও আছে, এই ব্র্যাকেটের মধ্যেও 2x প্লাস 1 আছে, তো এই দুইটা ব্র্যাকেট থেকে প্রথমে একটা আমরা 2x + 1 লিখে নেব।
2x+1 লিখে নেব। তারপর আমাদের ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকে অর্থাৎ এখানে 1x এবং এখানে +3 আছে ব্র্যাকেটের বাইরে, এই দুটাকে লিখে নেব অর্থাৎ 1x+3 বা x+3ও আমরা বলতে পারি। তো এরকমভাবে আমরা কি করতে পারি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো আমাদের 2x+1 + x+3 এরকমভাবে হয়ে যাবে। এখানে আমি x+3টাকে সুন্দর করে লিখে নিই। এখানে x+3। তো বন্ধুরা এখন আমরা এই আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্নটাকে সমাধান করতে যাচ্ছি। তো 9 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য আমি নিচ্ছি, কেননা এটা তোমরা দেখতে হয়তো অনেক কষ্ট লাগতে পারে, কঠিন লাগতে পারে। তো এটাকে তোমাদের প্রথমে আমি সমাধান করে দিই। দেখো বন্ধুরা, তো সর্বপ্রথমে আমাদের কাজ হলো এই প্রথম পদ এবং শেষের পদে পূরণ করা। তো প্রথম পদে 8a² আছে, সেটা থেকে কেবলমাত্র 8টা নেব এবং এখানে 15b² আছে, সেখান থেকে কেবলমাত্র 15টাকে নেব। অর্থাৎ আমাদের 8 এবং 15 প্রথমে পূরণ করতে হবে। তো আমরা প্রত্যেকে জানি 8 এবং 15 যদি আমরা পূরণ করি, 8 পূরণ 15 তোমরা পাবে 80, আর 8 15 4 120 পাবে। তো এখানে আমরা কি করলাম, প্রথম পদ 8 এবং শেষের পদ 15, এই দুটা পূরণ করে 120 পেলাম। তো এখানে আমরা 120 লিখে নেই। এখন আমরা এমন জোড়া সংখ্যা খুঁজি যে জোড়াগুলোর সংখ্যা আমরা পূরণ করলে 120 পাই। তো প্রথমে বলবো 1 এবং 120 পূরণ করলে 120 পাবো। তারপর বলবো 2 এবং 60 পূরণ করলে 120 পাবো। তারপর বলবো 3 এবং 40 3 40 120 হবে। তাছাড়া আমরা বলতে পারি আরও সংখ্যা তোমরা খুঁজতে পারো। তারপর আমরা বলতে পারি 10 পূরণ 12 120 পাবো। 10 আর 12 পূরণ করলে 120 পাবো। এরকম আরও অনেক সংখ্যা পেয়ে যাবে, তো তোমরা খুঁজবে। এখন আমরা দেখব যে এই জোড়া সংখ্যার মধ্যে কোন জোড়া সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের যে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের যেটা তোমরা দেখতে পারছো, মাঝখানের 22টা পাই। তো এখানে তোমরা দেখতে পারছো আমরা এক জোড়া পেয়েছি 10 এবং 12। এই 10 এবং 12 যদি যোগ করে নেই তাহলে এই মাঝখানের 22টা পেয়ে যাচ্ছে। অর্থাৎ 22-এর জায়গায় আমরা লিখব 10 যোগ 12। তো এরকমভাবে আমরা 10 যোগ 12 লিখব। সুতরাং এখান থেকে কি করব, 8a² মাইনাস এই 22-এর জায়গায় আমরা কি লিখব, 10 যোগ 12 ইন্টু ab। তো এই এখান থেকে লিখলাম আমরা 10 যোগ 12, বুঝা গেল। তো ইন্টু আমাদের ab আছে, তো ইন্টু এখানে ab লিখে নেব। তারপর প্লাস এখানে দেখতে পারছো +15b² আছে, তো এখানে +15b² লিখে নেব। এখন আমরা এটাকে ভাঙবো। তো এটা প্রথমে 8a² হবে। তারপর এখানে এই মাইনাস আছে, 10-এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তারপর এই 10-এ আর ab কী হয়ে যাবে, 10ab হয়ে যাবে। তো এখানে 10ab লিখে নেব। তারপর এখানে কি আছে, 12 এবং ab পূরণ হয়ে 12ab হবে, তো +12ab লিখে নেব। সরি এখানে 12ab +12 ab হবে না। কেন হবে না আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো মাইনাস আছে এবং 12 সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে প্রথমে মাইনাস আসবে। তারপর 12 ইন্টু ab কী হয়ে যাবে, 12ab হবে, বুঝা গেল। এই জন্য -12ab হবে। তারপর এখানে +15b² আছে, তো +15b² লিখে নেবে। তো এতটুকু পর্যন্ত তোমরা নোট করে নাও। এর পরবর্তী স্টেপটা আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই প্রথম দুটা থেকে কমন নিতে হবে এবং দ্বিতীয় দুইটা থেকে কমন নিতে হবে। তো সর্বপ্রথমে আমরা যে প্রথম দুইটা থেকে কমন নেই, তো প্রথম দুটা সংখ্যা থেকে আমরা কমন নেব। অর্থাৎ এখানে 8 আছে এবং এখানে 10 আছে। তো 8টাকে আমরা এরকমভাবে বলতে পারি, তোমরা 2 পূরণ 4 বলতে পারো, এবং 10টাকে আমরা বলতে পারি 2 পূরণ 5। তো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2 কমন নিতে পারি। তো এই দুটা থেকে প্রথমে 2 কমন নেব। তারপর এখানে a² আছে এবং এখানে ab আছে। তো a² এবং ab থেকে কি কমন নিতে পারি, a² মানে কি আছে, a পূরণ a আছে। তারপর ab মানে কি আছে, a পূরণ b আছে। তার মানে এখানেও a আছে, এখানেও a আছে, a একটা কমন নিতে পারি। তো মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দেবো। এখানে আমরা a কমন নিয়ে নেব, 2-এর সাথে a এসে যাবে, ঠিক আছে। তার মানে এই 8a² এবং 10ab থেকে আমরা কি নিয়েছি, 2a কমন চলে গিয়েছে। এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, ব্র্যাকেটের ভিতরে প্রথমে এই 2a দিয়ে 8a² ভাগ করে এখানে লিখব। তারপর মাঝখানের মাইনাসটা দেবো। তারপর এই 2a দিয়ে 10ab ভাগ করে এখানে লিখব, বুঝা গেল। তো প্রথমে আমরা 2a দিয়ে 8a² যদি ভাগ করি, 2a দিয়ে ভাগ করতে হবে 8a²। a² মানে কি আছে, a পূরণ a আছে, এরকম।
তখন কী হয়ে যাবে, এই এ কেটে যাবে, এই 2 8কে যদি কাটি তাহলে 4 হবে, অর্থাৎ 4 গুণন এ সমান 4a, অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে প্রথমে 4a আসবে। তারপর এখানে মাঝখানে মাইনাস আছে, তো এখানে মাঝখানে মাইনাস দিয়ে দেব। তারপর এই 10ab যেটা আছে, 10abকে আমাদেরকে ভাগ করতে হবে এই 2a দিয়ে। তো তার মানে 10ab মানে এটাকে আমরা বলতে পারি 10abকে বলতে পারি 10 পূরণ a পূরণ b, এবং ভাগ করতে হবে 10abকে ভাগ করতে হবে 2a, অর্থাৎ 2 পূরণ a দিয়ে ভাগ করতে হবে। তখন a ক্যান্সেল আউট হবে, তো 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5 বার হবে, অর্থাৎ 5 পূরণ b হয়ে যাবে, অর্থাৎ এখানে 5b হয়ে যাবে, অর্থাৎ এখানে মাঝখানে 5b হয়ে যাবে। তারপর আবার এই 12ab থেকে এবং 15b স্কোয়ার থেকে আমাদের কমন নিতে হবে। তো প্রথমে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিই। এখন আমাদের কি করতে হবে, 12ab থেকে কমন নিতে হবে, 12ab এবং 15b স্কোয়ার থেকে কমন নিতে হবে। তো 12ab যেটা, এটাকে আমরা এভাবে বলতে পারি, তোমরা যদি লক্ষ্য করো 3 পূরণ 4। তো প্রথমে আমরা এই দুটা সংখ্যা থেকে নিয়ে নিই, অর্থাৎ 12 এবং 15 থেকে কী কমন নিতে পারি এটা দেখে নিই। 12 এবং 15 থেকে কী কমন নিতে পারি, 12কে আমরা বলতে পারবো কি 3 পূরণ 4, এবং 15কে বলতে পারবো 3 পূরণ 5 × 15, অর্থাৎ এখানেও 3 আছে, এখানেও 3 আছে। প্রথমে 3 কমন নিয়ে নেবে সংখ্যা থেকে। তারপর এই ab থেকে এবং b স্কোয়ার থেকে কী কমন নিতে পারি, তো ab এবং b স্কোয়ার থেকে আমরা কি কমন নিতে পারি, abকে আমরা বলতে পারি a পূরণ b, এবং b স্কোয়ারকে বলতে পারি b পূরণ b। তো এখানেও b আছে, এখানেও b আছে, তার মানে bটা কমন এখানে চলে যাবে। তারপর ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, ব্র্যাকেটের মধ্যে আমাদের কি থাকবে, ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথমে 3b দিয়ে এই -12abকে ভাগ করবে, ঠিক আছে। তো তোমরা ভাগ করে দেখতে পারো। তাছাড়াও আরেকটা কথা লক্ষ্য করবে, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আসবে, এই ব্র্যাকেটের মধ্যে ঠিক একই অটোমেটিকলি এসে যাবে। উৎপাদক যখন তোমরা বের করবে, উৎপাদক বিশ্লেষণ করবে, তখন এই ব্র্যাকেটের মধ্যে যেটা আসবে, এই ব্র্যাকেটের মধ্যে ঠিক অ্যাজ ইট ইজ আসবে। তো তোমরা ডাইরেক্টলি এটা উঠিয়ে এখানেও লিখতে পারো, বা তোমরা এটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করে এখানে লিখতে পারো, তারপর এটা দিয়ে এটাকে ভাগ করে এখানে লিখতে পারো, দেখবে এই যেটা আনসার এটা পাবে। সুতরাং এখানে আমরা ডাইরেক্টলি লিখে নেই 4a - 5b। তারপর যেহেতু এই দুটা ব্র্যাকেট সমান আছে, এই দুটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট আমরা কমন নিয়ে নেব, অর্থাৎ 4a - 5b। তারপর ব্র্যাকেটের বাইরে যেগুলো, অর্থাৎ 2a এবং -3b থাকলে ওটাকে আমরা লিখে নেব, অর্থাৎ 2a - 3b এখানে লিখে নেব। এখন আমাদের উৎপাদক বিশ্লেষণের সাহায্যে অ্যান্সারটা বের হয়ে এসেছে। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।